মধ্যে খেলতেছিলাম ক্রিকেট, আব্বা মানা করছিল। এরপর গেছিল কে, তো আব্বা এটা দেখে ফেলছে। তো সে ইচ্ছা করে আমার না দেখার ভান করে বাসায় এসে মারে বলছে যে সে তো খেলতে গেছে, তুমি তারা জিজ্ঞেস করে। তখন বললো যে আপনি তোরে জিজ্ঞেস করতে পারতেন এখানে গিয়া। আব্বার এই কথাটা আমার আজীবন লেসেন। আব্বা বললো আমি যদি ওর মাঠের মধ্যে গিয়ে ধরি, জিজ্ঞেস করি, তারপর তো ওর সাথে যারা খেলে আজীবন ওরে মনে করবে যে ওর বাপি যেহেতু ওরে ধাওয়ায়, আমরা ওরে ধাওয়া দিতে পারবো। দেখেন আমার যে সবাই চিৎকার করে বলি না, আমি সবার ব্যাপারে এত কিছু জানি, এটা বললে ওনাদের চোখ খুলে যে ওনারা মিডিয়া আসতে পারবে না। আমি খালি চিল্লে, আমি এগুলো বলি না, কারণ অনার করি। কেন করি জানেন? ওনাদের একটা সামাজিক লাইফ আছে, বউ বাচ্চা আছে। ওনারা এইভাবে মিডিয়ায় অপমানিত হইলে বাচ্চাটা স্কুলে গেলে তাদের কাছে ছোট হয়, ওনাদের বউ তার ভাবিদের কাছে ছোট হয়। ওনারা তো দেশ ছেড়ে পালাই যান নাই। ওনারা কিভাবে আওয়ামী ফ্যাসিজমকে এনাবল করছে, সামনে নিয়ে গেছে, এখন পর্যন্ত এজেন্সির পয়সায় কিভাবে ন্যারেটিভ উৎপাদন করতেছে, আমি অনেক কিছু জানি। আমি পাঞ্জাবি টুপি পরার কারণে যে গ্লানির মধ্যে দিয়ে গেছি, একটা মেয়ে টি শার্ট পরবার কারণে যেন তার গ্লানির মধ্যে দিয়ে যাওয়া না লাগে। দেখেন আমি যদি দিনের কথা বলি, আমি তার বারবার বুঝাবো, দিনের অ্যাপ্রোচে বুঝাবো। কিন্তু আমি যখন তাকে, মানে এটা কি হয়, বাংলাদেশে এমন একটা হয়েছে জানেন, বাংলাদেশের আলেমদের মূল ধারাটা, তারা তো মিডিয়ায় এত অ্যাক্টিভ না, কিন্তু ফেসবুক সেলিব্রিটি এই স্টিকটা নিয়ে যেমনি ভাবে বাজে কথা বলে, এটাতে আমি নিজেই মাঝে মধ্যে মনে হয় যে আমি যদি এই কালচারের একটা ইসলামী মূল্যবোধ সম্পন্ন পরিবারের না হইতাম, আমি তো মনে হয় যে ব্যাপারে বিদ্রোহ করে। আপনি খুব প্রচন্ড পরিমাণে শাউট করেন, কাউকে পরোয়া করেন না, এটাকে অনেকে শিষ্টাচার বহির্ভূত বলে। হাঁটুর বয়সী, অমুক বয়সী ইত্যাদি নানান কথা আছে। আচ্ছা, এটা নিয়ে আত্মসমালোচনার জায়গায় আপনি যেহেতু বলছেন, এটা তুষার ভাইয়ের সাথে 21 টেলিভিশনের একটা শোতে উনি এরকম বলতেছে যে, মানে ব্যাপারটা আমি তো এনসিপি করি না, তারপর মুশকিলটা কি, আমাকে গিয়ে এনসিপি কি বিভিন্ন জায়গায় ডিফেন্ড করা লাগে। দেখেন আমি এনসিপির পলিটিক্স না করি, বিএনপি না করি, জামাতের না করি, কিন্তু তার সাথে যেটা অন্যায় হয় সেই অন্যায়টাকে অন্যায় বলতে পারাটাই ইনসাফ। তো সেক্ষেত্রে ওদের পক্ষে তো ঘটনাটা হলো এই এই হাঁটুর বয়সী ব্যাপারটা আমার সাথে উঠছে মূলত। ব্যাপারটা হলো সার্জিস কোন একটা প্রোগ্রামে বলেছে যে কলিজা ছিঁড়ে ফেলা হবে, অফকোর্স এটাকে আমি সমর্থন করি না, কিন্তু দেখেন নেগেটিভ কিভাবে নির্মিত হয়। তুষার ভাই 21 টেলিভিশনে, এবং এইটা টপিকও ছিল না, সে অফ দ্য রেকর্ডে বলতেছে হোস্টকে যে এই টপিকটা আইনেন প্লিজ, এইটা যে সার্জিস এটা বলছে, এটা ব্যাপারে ওনার খুব হোমওয়ার্ক আছে, বলবে। ও আচ্ছা, এটা আমি আপনাকে বলে দিলাম। হ্যাঁ আচ্ছা, মানে এইটা টপিকে ছিল না, কিন্তু সার্জিস এই কথাটা বলছে, কলিজা ছেড়ার কথা, এখন এটা বিরুদ্ধে শুনি বলতে চান, তিনি তাকে আবার রিকোয়েস্ট করছেন, এরপর জিজ্ঞেস করছেন। দেখেন আপনি যেটা যতটুকু অন্যায় আপনি অতটুকু বলবেন, এর থেকে লঘু করাটাও কিন্তু অন্যায়, বড় করাটাও অন্যায়। তিনি দেখেন ন্যারেটিভ কিভাবে নির্মিত, তিনি বলতেছেন সার্জিসের কলিজা ছেড়ার কথা মনে পড়েই তার মনে পড়েছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা কিভাবে হিন্দা ছিঁড়ে খেয়েছে। এরপরে আমি বললাম যে দেখেন আমি সার্জিসের রাজনীতি করি না এবং এই বক্তব্যকে আমি সমর্থন করি না, কিন্তু পলিটিক্যাল রিটোরিক বলতে একটা কথা আছে, মানে এটা কি লিটারারিও মিন করে, এটা কি করতে চায়, তাহলে কত কথা কত মানুষ প্রতিদিন বলে, আমি সমর্থন না করে আপনি খুব বাজেভাবে ওকে সেই কোথায় আমির হামজা কোথায় তার কলিজা ছিঁড়ে খাওয়া সেটার সাথে আপনি এটা মিলাইলেন, এটা তো ঠিক না। উঠেই সে বললো আমাকে যে আপনি কি আমার সমালোচনা করতে আসছেন, আপনি এই বক্তব্যের সমালোচনা করেন। তখন আমি বললাম এই বক্তব্যের সমালোচনা করতে আসছি, আপনারও সমালোচনা করতে আসছি। তখন সে বললো আমি সমালোচনা করলে আপনি নিতে পারবেন না। তখন আমি বললাম যে দেখেন আমি বললাম যে হাঁটুর বয়সী, তখন আমি বললাম দেখেন আপনি মন খুলে করেন, আমি তো চুরি করে আসি নাই, কিন্তু আমি যদি বলা শুরু করি আপনি অসুস্থ হয়ে যাবেন, নিতেই পারবেন না। কারণ আমি জানি তুষার ভাইদের এমন জার্নি আছে। দেখেন আমার যে সবাই চিৎকার করে বলি না, আমি সবার ব্যাপারে এত কিছু জানি, এটা বললে ওনাদের চোখ খুলে যে ওনারা মিডিয়া আসতে পারবে না। আমি খালি চিল্লে, আমি এগুলো বলি না, কারণ অনার করি। কেন করি জানেন? ওনাদের একটা সামাজিক লাইফ আছে, বউ বাচ্চা আছে। ওনারা এইভাবে মিডিয়ায় অপমানিত হইলে বাচ্চাটা স্কুলে গেলে তাদের কাছে ছোট হয়, ওনাদের বউ তার ভাবিদের কাছে ছোট হয়। ওনারা তো দেশ ছেড়ে পালাই যান নাই। ওনারা কিভাবে আওয়ামী ফ্যাসিজমকে এনাবল করছে, সামনে নিয়ে গেছে, এখন পর্যন্ত এজেন্সির পয়সায় কিভাবে ন্যারেটিভ উৎপাদন করতেছে, আমি অনেক কিছু জানি। কোন কোন ৩-৪ জন বুদ্ধিজীবী আওয়ামী লীগের দেয়া প্লট পূর্বাচলে বিক্রি করে দিয়ে এখন নিজে ধানমন্ডি থেকে বাচ্চা ইংল্যান্ডে পড়ায়, কিছু করে না, আর আওয়ামী লীগের পক্ষে বলে, দেখলে আমি জানি। কেন বলি না জানেন? ওই শিষ্টাচারটুকু মেনটেন করি। এই গল্পটা বলে শেষ করি। প্রচন্ড রোদ্দুরের মধ্যে খেলতেছিলাম ক্রিকেট, আব্বা মানা করছিল।
এরপর গেছিল কে তো আব্বাইকে দেখে ফেলছে। তো সে ইচ্ছা করে আমার না দেখার ভান করে বাসায় এসে মারে বলছে যে সে তো খেলতে গেছে, তুমি তারা জিজ্ঞেস করে। তখন বললো যে আপনি তোরে জিজ্ঞেস করতে পারতেন এখানে গিয়া। আব্বার এই কথাটা আমার আজীবন লেসেন। আব্বা বললো আমি যদি ওর এখানে মাঠের মধ্যে গিয়ে ধরি, জিজ্ঞেস করি, তারপর তো ওর সাথে যারা খেলে আজীবন ওরে মনে করবে যে ওর বাপি যেহেতু ওরে ধাওয়ায়, আমরা ওরে ধাওয়া দিতে পারবো। হিউম্যান ডিগনিটি, রেসপেক্ট ফ্যামিলি থেকে না আসলে হবে না। এই যেহেতু আমি আমার সম্মানটা পাই বড় হয়েছি, আমি এই মানুষগুলো ওনাদেরকে না, ওনার বাচ্চাদের সম্মান যেন থাকে, এই চিন্তাটা করি। আপনি একটা ব্যাপার খেয়াল করেন ভাই, আমি যখন প্রচুর চিৎকার করি দেখবেন আমার বক্তব্য কোনো ব্যক্তির এগেইনস্টে না, একটা আইডিয়ার বিপরীতে। আপনি খেয়াল করেন, যখন প্রচন্ড চিৎকার করে বলি একটা আইডিয়ার বিপরীতে, একটা বক্তব্যের বিপরীতে, সরাসরি ব্যক্তি আক্রমণ আমি শুধু করি খুনি হাসিনাকে, আওয়ামী লীগের সরাসরি গণহত্যাকারীকে, দেশে যারা আছে তাদেরকে আমি ওরকম বলি না, কারণ আমি তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে চাই না। তো ভাবি কি বলে? ভাবি থামতে বলে না মাঝে মাঝে? না, এটা আলহামদুলিল্লাহ আমার পরিবার, তারা ইভেন আমার বউ তো সেই জুলাই গণঅভ্যুত্থানে সে প্রেগন্যান্ট ছিল, এবং সেই এই অবস্থায় সে আমার সাথে রাত 2টা পর্যন্ত প্রেসক্রিপশনের ফাইল নিয়ে এসে আমার সাথে গেছে। এর আগের বিএনপির সমাবেশ ছিল গোপীবাগে, আপনার গোপীবাগ না গোলাপবাগ, গোলাপবাগে একটা বিরাট সমাবেশ, বাড্ডা থেকে সেই পর্যন্ত একা কেউ তো পুলিশ এটা দিতে যাচ্ছে না। আমার ওয়াইফ আমাকে সাথে নিয়ে গেছে যে সাথে কোনো মহিলা থাকলে কোনো কাজে যাচ্ছে বোঝানো যাবে। সুতরাং আমার বাসার মেয়েরা তারা ফুল পর্দা করে এবং রাজপথে লড়াই করে। আমি ডাকসুর এই যে নির্বাচন, আমি ঢাকা ভার্সিটির ছাত্রকে বলছি, এই নির্বাচনটা কি সিগন্যাল দেয়? এটা সিগন্যাল দেয় বাংলাদেশের সামনের জাতীয় রাজনীতিতে একদম আমরা যেভাবে হিসাব করতেছি এরকম হবে না, ভিন্ন কিছু হবে। ধরেন অনেকে বলে যে ওটা ক্যাম্পাসের রাজনীতি, এটা জাতীয় রাজনীতি না। অফকোর্স এটাও সত্য, কিন্তু এটা পার্সিয়াল সত্য। এই ডাকসু রাকসু আরো যেগুলো আছে চারটা ক্যাম্পাস, এই ভোটের ইম্প্যাক্ট পড়বে আরবান মিডল ক্লাসের উপরে, আরবান মিডল ক্লাস, যাদের বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু যারা ভোট দিতে যায় না, এটা বলছেন? হ্যাঁ পড়বে। এবার তারা ভোট দিতে গেলে এই চিন্তাটা করবে। আর গ্রামে আমি আপনারে বলি কেমনি ইম্প্যাক্ট পড়বে। ডাকসু নির্বাচনের আগের দিন আমি 1 ঘন্টার জন্য বাড়িতে গেছিলাম, মানে গিয়ে 1 ঘন্টা ছিলাম, তারপরে আবার ঢাকা চলে আসছি জরুরি কাজে গিয়ে। আমার এলাকায় যে সুপারি বিক্রি করে আমি অবাক হয়েছি, এটা অনেকটাই বলছে। আমি বাসায় ঢুকতেছি, আমার দিকে বলে এই ডাকসু নির্বাচন তুমি আজকে এখানে বাড়ি কেন? আচ্ছা আচ্ছা। আমি বললাম বাবা রে বাবা, ডাকসু নির্বাচন এমন জাতীয় ইস্যু হয়ে গেছে যে সুপারিওয়ালা চাচা আমার বলতেছে আমি আজকে বাড়ি কেন, আমার তো ঢাকায় থাকার কথা। এর মানে এখন মিডিয়ার কল্যাণে মানুষ এনগেজড হচ্ছে, এটার ইম্প্যাক্ট পড়বে, ইম্প্যাক্ট পড়বে। আপনার কথা দিয়ে শেষ করে, ওই যে আপনি বললেন যে আপনি মাথায় টুপি ছিল এবং পাঞ্জাবি পরে আপনার টিচার আপনাকে প্রচুর বুলি করেছিল, সময়ের প্রেক্ষাপটে কি এইটার আবার উল্টো চিত্র হয়ে যেতে পারে কিনা? হয়ে যাওয়াটা ভীষণ আফসোসের, এবং এইটা আমাদের জায়গা থেকে জীবন ইনশাল্লাহ হতে দিব না। আমি পাঞ্জাবি টুপি পরার কারণে যে গ্লানির মধ্যে দিয়ে গেছি, একটা মেয়ে টি শার্ট পরবার কারণে যেন তার গ্লানির মধ্যে দিয়ে যাওয়া না লাগে। দেখেন, আমি যদি দিনের কথা বলি আমি তার বারবার বুঝাবো, দিনের অ্যাপ্রোচে বুঝাবো, কিন্তু আমি যখন তাকে, মানে এটা কি হয় বাংলাদেশে এমন একটা হয়েছে জানেন, বাংলাদেশের আলেমদের মূলধারাটা তারা তো মিডিয়ায় এত অ্যাক্টিভ না, কিছু ফেসবুক সেলিব্রিটি এই স্টিকটা নিয়ে যেমনি ভাবে বাজে কথা বলে, এটাতে আমি নিজেই মাঝে মধ্যে মনে হয় যে আমি যদি এই কালচারের একটা ইসলামী মূল্যবোধ সম্পন্ন পরিবারের না হইতাম, আমি তো মনে হয় এদের ব্যাপারে বিদ্রোহ করে বসতাম।